আচ্ছা, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নিজেকই একাডেমি। আগের দিন তোমাদের অনুপাতেরই হচ্ছে যে কতগুলো অঙ্ক করিয়েছিলাম, ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলা তোমাদের কম বেশি প্রত্যেক এক্সামে আছে। আজকে আরো কয়েকটা অঙ্ক রেখেছি, সেগুলা খুব সহজ পদ্ধতি তোমাদের দেখিয়ে দেবো বা বলে দেবো যাতে তোমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হয়। তো ক্লাসটা দেখো, আশা করি সমস্ত অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে? আর যদি কেউ আগের ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে, তাহলে বাকি অঙ্কগুলো আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? চলো ক্লাস তাহলে স্টার্ট করে দেই। আচ্ছা, আজকে আগের দিন প্রায় 10টা ইম্পর্টেন্ট অঙ্ক করিয়েছিলাম, আজকে 11 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক করেছি। এটা হচ্ছে যদি অঙ্কটা একটু আছে, যদি এ এ 20% equal to B এর 30% equal to B A 30% equal to C এর 1/6 হয়, তাহলে A is to B is to C কত? তাহলে নির্ণয় করতে হবে A is to B is to C নির্ণয় করতে হবে। ঠিক আছে? আগের দিন তোমাদের এই অনুপাতের এরকম টাইপেরই অঙ্ক কিছু করিয়েছিলাম, তো এটা আরেকটা টাইপ। দেখো, এটাও তোমাদের বলে দিচ্ছি কিভাবে করতে হবে। ঠিক আছে? দেখো কি বলছে, A এর 20% ইকুয়াল টু B এর 30% ইকুয়াল টু C এর 1/6। দেখো আমি কি বলেছিলাম, তাহলে A অঙ্কের ভাষায় A মানে গুণিতক, তাহলে A এর 20% ইকুয়াল টু B এর 30% ইকুয়াল টু কি আছে, C এর 1/6। আমি কি বলেছিলাম যে A এর 20% মানে A গুণিত 20% মানে আমি বলছিলাম 20, আর পার্সেন্টেজ যেহেতু আছে এই পার্সেন্টেজটাকে তুলতে গেলে কি হয়, ডিভাইড বাই 100 হয়, অর্থাৎ ডিভাইড বাই 100 ইকুয়াল টু B ইনটু এর মানে কি গুণিত 30%, এই পার্সেন্টেজটাকে তুলতে কি হবে, তাই 100 দিয়ে ভাগ হবে, ইকুয়াল টু C ইনটু দেখো এর মানে গুণিতক আর 1/6 যেমন ছিল 1/6 রয়ে যাবে। তাহলে কি বললাম, দেখো কিছুই করিনি, জাস্ট এর জায়গায় গুণিতক করলাম আর পার্সেন্টেজ গুলোকে তুলে দিলাম, পার্সেন্টেজ গুলো করলে ডিভাইড বাই 100 হয়ে যায়। ঠিক আছে? এবারে দেখো তোমরা এখানে একটু কাটাকাটি করতে পারো, কাটাকাটি করলে দেখো এখানে একটা শূন্য কেটে গেল, আর এখানে 2 দিয়ে কাটলে 2 5 10, আর এখানে দেখো একটা শূন্য কেটে গেল, আর তো কাটাকাটি যাবে না, আর সেটা C ইনটু 1/6 আছে, আর কাটাকাটি যাবে না। তাহলে দেখো এখানে কি পেলাম, তাহলে A ইনটু 1/5 ইকুয়াল টু B ইনটু 3/10 ইকুয়াল টু C ইনটু 1/6। তাহলে দেখো আমাকে কি চেয়েছে, A ইজ টু B ইজ টু C নির্ণয় করতে হবে, কিন্তু আমি এখানে কিন্তু এর মান, B এর মান, C এর মান আমাকে এখান থেকে বের করতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে এই ক্ষেত্রে এইখান থেকে মানটা বের করতে গেলে সবচেয়ে ভালো কি এখান থেকে কে ধরে নিবে, কে ধরে নিলে তাহলে A এর মান, B এর মান আর C এর মান পেয়ে যাবে। আর যদি তোমরা কেউ কে না ধরেও করতে চাও, তাহলে আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে কে এটা না ধরেও করতে পারো। ঠিক আছে? তো আমি যেহেতু তোমাদের অঙ্কটা কে ধরে আগের দিন দেখিয়েছিলাম, তাই আজকেও আমি কেটা ধরে দিলাম, কেটা হচ্ছে কি নট ইকুয়াল টু 0। তাহলে এই যে A ইনটু 1/5 B ইনটু 3/10 আর C ইনটু 1/6 ইকুয়াল টু আমি কি কে ধরলাম, তাহলে A ইনটু 1/5 ইকুয়াল টু কে, আবার B ইনটু 3/10 ইকুয়াল টু কে, আবার C ইনটু 1/6 ইকুয়াল টু কে, এইটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো আমরা কি লিখবো, তাহলে A ইনটু 1/5 ইকুয়াল টু কি বললাম কে, আবার কি লিখবো B ইনটু 3/10 ইকুয়াল টু কি লিখবো কে, আবার কি লিখবো C ইনটু 1/6 ইকুয়াল টু কি লিখবো কে। হয়ে গেল। দেখো আমি বলছিলাম কি এখান থেকে এর মান পেয়ে যাবে, এখান থেকে B এর মান পেয়ে যাবে, এখান থেকে C এর মান পেয়ে যাবে। তাহলে দেখো এগুলো যদি আমি মানগুলো বের করি, তাহলে A এর মান, B এর মান, C এর মান আমি কিন্তু পেয়ে যাবো। আচ্ছা আমি উপরটা মুছে দিচ্ছি। ঠিক আছে? দেখো তাহলে A এর মান, B এর মান, C এর মান আমি পেয়ে যাবো।
তাহলে এর মানটা কত হবে? তাহলে এর মান হবে এটা 1/5 আছে, তাহলে এটা গুণ হয়ে গেলে কি হবে? a ইকুয়াল টু কি হবে? 5k। আচ্ছা, সিমিলারলি b এর মান কত হবে? b এর মান হবে এটা 3/10 ছিল গুণিতক, উল্টে যাবে, সেপাশে গেলে কি 10k ডিভাইড বাই এখানে 3 হবে, অর্থাৎ 10k ডিভাইড বাই 3। যদি হবে না কেউ করতে পারো তাহলে আগে গুণ করে নিবে, গুণ করার পর মানটা বের করলেও করতে পারবে। আর সি এর মান কত পাওয়া যাবে? সি এর মান পেয়ে যাবে 6k। তাহলে দেখো আমি এ এর মান, বি এর মান আর সি এর মান পেয়েছি। কি দিয়ে পেয়েছি? কে দিয়ে পেয়েছি। যেহেতু পেয়ে গেছি, এবারে আমরা কি এর অনুপাতটা নির্ণয় করব। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? a is to b is to c আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা যদি a is to b is to c নির্ণয় করি, তাহলে a is to b is to c নির্ণয় করব। তাহলে a এর মান কত পেলাম? 5k, is to b এর মান কত? 10k বাই 3, is to c এর মান কি পেলাম? 6k। আমি কি বলছিলাম, যেহেতু k টা একটা ননজিরো হচ্ছে যে টার্ম, তাই k দিয়ে প্রত্যেকটা যদি ভাগ করি তাহলে k টা কি হয়ে যাবে? এলিমিনেট হয়ে যাবে। তাহলে k যদি এলিমিনেট হয়ে যায়, তাহলে প্রত্যেকটা কি পড়ে থাকবে? অর্থাৎ এখানে থাকবে 5, এখানে থাকবে 10/3, তাহলে এখানে থাকবে 5 is to 10/3 is to কত হবে? 6। এবার দেখো আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে এইখানে কখনো আমরা অনুপাতের ভগ্নাংশ আকারে রাখতে পারি না, তাই আমাকে এখান থেকে কি এই ভগ্নাংশটাকে আমাকে এলিমিনেট করতে হবে। যদি আমি ভগ্নাংশ 3টাকে আমাকে যদি সরাতে হয়, তাহলে আমি কি বলেছিলাম? এইগুলোর নিচে হর নেই, কিছু নেই, মানে কি আছে? 1। এটারও নিচে কিছু নেই, মানে 1। আর এটার নিচে কি আছে? 3। তাহলে আমরা প্রত্যেকটা যদি আমরা 3 দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু আমাদের অনুপাতটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখো তাহলে কত পেলাম। তাহলে এটাকে কি করব? 5 ইনটু এটাকে দেব 3 ইজ টু, এটা 10/3 তে ছিল, ইনটু 3 করলাম, এটা 6 ইনটু 3। তাহলে এখানে দেখো 5 3 কত হবে? 15 ইজ টু 3 3 কেটে গেল 10 ইজ টু কত পাবো? 6 3 18। ঠিক আছে, এবার দেখো তাহলে 15 is to 10 is to 18। দেখো এখানে তো আর কাটাকাটি যাবে না, ঠিক আছে, এগুলো সমান চিহ্ন দিয়ে দিবে, তাহলে এখান থেকে আর কাটাকাটি যাবে না, অতএব অ্যানসারটা কত হলো? 15 is to 10 is to 18 হচ্ছে। ঠিক আছে, নেক্সট একটা এরকম টাইপের অঙ্ক আছে, চলো। টুয়েলভ নম্বর অর্থাৎ 12 নম্বর অঙ্ক। 12 নম্বর কি বলে দিয়েছে? যদি a এর 2 এর 3, যদি a এর 2 এর 3 ইকুয়াল টু b এর 75%, b এর 75% ইকুয়াল টু c এর 0.6 হয়, ইকুয়াল টু c এর 0.6 হয়, তাহলে a is to b is to c নির্ণয় করতে হবে। তাহলে একই রকম, শুধু একটু আলাদা আছে। ঠিক আছে, a is to b ইকুয়াল টু কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এখানে a এর মানে বলছিলাম গুণিতক, তার মানে এখানে a এর 2 এর 3, b এর 75% আর c এর 0.6। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি সমাধান করি তাহলে কি আসবে? আমি কি বলছিলাম, যেমন আছে, তাহলে a এর 2 এর 3 ইকুয়াল টু b এর 75% ইকুয়াল টু c এর 0.6। তাহলে দেখো এখান থেকে কি করব? a এর মানে কি? গুণিতক 2 এর 3। আচ্ছা, b এর মানে কি? গুণিতক 75%। আমি একটু আগে বললাম যে 70 ডিভাইড বাই 100, অর্থাৎ 75 ডিভাইড বাই 100, মানে যেহেতু এখানে 75 ছিল, অর্থাৎ 75 ডিভাইড বাই 100, পার্সেন্টেজ উঠে গেলে কি হবে? নিচে 100 হয়ে যাবে, ইনটু সি এর গুণিতক। দেখো এখানে ছিল কি? 0.6, অর্থাৎ আমরা দশমিকটা তুলবো। দশমিকটা তুললে কি হয় তোমরা জানো, যে যটা সংখ্যা থাকে অথবা দশমিকের পর 1 লিখে তটা শূন্য হয়, অর্থাৎ দশমিকের পর কটা? একটা সংখ্যা আছে, তাই একের পরে কটা শূন্য হবে? একটা শূন্য, অর্থাৎ এটা কত হলো? 6/10।
এবার দেখো এবারে এখানে একটু কাটাকাটি করে নাও। তোমরা এখানে কাটাকাটি করলে কাটাকাটি 5 দিয়ে করতে পারো, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 একে 5 আর 2 5 5 এ 25 আর এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে 10 আর 5 শূন্যে 0। আবার কাটাকাটি যাবে, দেখো আবার 5 দিয়ে যাবে, তাহলে 5 3 15 5 4 20। কেউ চাইলে একদম 25 দিয়ে কাটাকাটি করতে পারো। আচ্ছা এটাও দেখো, এটা 2 3 6 আর এটা হবে 2 5 10। অর্থাৎ কত হলো, তাহলে a into 2/3 equal to b into 3/4 equal to c into 3/5। দেখো সেই আগের মতোই চলে আসছে। এবারে তোমরা চাইলে এখান থেকে কে ধরে করতে পারো, অতএব বা ডাইরেক্ট তোমরা করতে পারো। যেহেতু আগেরটা আমি কে ধরে করে দিয়েছিলাম, তাই এটা আর কে দিয়ে দেখাচ্ছি না। এটা তোমরা নিজেরা কে পুট করে করতে পারো, দিয়ে আলাদা করে এ এর মান, বি এর মান, সি এর মান বের করতে পারো। আর যদি কেউ কে না পুট করে ডাইরেক্ট করতে চাও, তাহলে সেভাবেও করতে পারো। ঠিক আছে? অতএব আমাকে বের করতে হবে কি, এ ইজ টু বি ইজ টু সি নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি যদি এবারে এ ইজ টু বি ইজ টু সি নির্ণয় করি, তাহলে কত হবে, যদি এ ইজ টু বি ইজ টু সি, তাহলে এর মানটা কত পাবো, 3 এর 2 ইজ টু বি এর মানটা কত পাবো, 4 এর 3 ইজ টু সি এর মানটা কত পাবো, 5 এর 3। আমি কি বলছিলাম, কখনো আমরা অনুপাত যখন বের করব তখন এরকম ভগ্নাংশ আকারে আমরা রাখতে পারবো না, তাই ভগ্নাংশটাকে আমাকে এলিমিনেট করে দিতে হবে। তাহলে যদি ভগ্নাংশ এলিমিনেট করে তাহলে কিভাবে হবে, তাহলে দেখো এখানে 3 এর 2, আমি কি বলছিলাম, প্রত্যেকটা জায়গায় দেখো এখানে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে হরগুলো, এখানে আছে 2 এখানে আছে 3 এখানে আছে 3। অতএব তুমি চাইলে লসাগু করে করতে পারো, তাহলে লসাগু করে যদি করো সেভাবে করতে হবে, অর্থাৎ 2 আর 3 আর 3 লসাগু বের করবে, দিয়ে সেভাবে গুণভাগ করে করতে পারো। অথবা আমি তোমাদেরকে বলেছিলাম ওই লসাগু টসাগু করার প্রয়োজন নেই, তাহলে শুধু কি করবে, 3 এর 2 করবে, কিন্তু হর এগুলো যতগুলো ছিল প্রত্যেকটা দিয়ে গুণ করে দেবে। যতগুলো ছিল 2 ইনটু 3 ইনটু 3 ইজ টু, তাহলে 4/3 ছিল দ্বিতীয়টা, ইনটু তাহলে 2 ইনটু 3 ইনটু 3 ইজ টু, দেখো 5/3 ছিল, তাহলে 5/3 ইনটু 2 ইনটু 3 ইনটু 3 হয়ে গেল। তাহলে দেখো প্রত্যেকটাতে আমি গুণ করে দিলাম, গুণ করার পর এবার যদি কাটাকাটি যায় কাটাকাটি করে তারপর নেক্সট স্টেপে উত্তরটা নিলে হবে। দেখো 2 2 কেটে গেল, এখানে 3 এখানে 3 কেটে গেল, এখানে 3 এখানে 3 কেটে গেল। তার কত পড়ে হলো, দেখো এখানে 3 গুণিত 3 গুণিত 3 ইনটু এখানে কত হলো 4 গুণিত 2 গুণিত 3, এখানে পড়ে হলো 5 গুণিত 2 গুণিত 3। তো দেখো এখানে আরেকটা জিনিস তোমরা গুণ করে লিখতে পারো, অথবা আমি যে এটা কেন লিখলাম ভেঙে, কারণ এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আরো কাটাকাটি করে চলে যায় বা কিছু সংখ্যা এলিমিনেট হয়ে যায় সেটা ভালো হবে। কারণ কি, গুণ করার পর আবার তাকে ভাগ করতে হবে, তার আগে আমি এখানে চোখে দেখতে পাচ্ছি যে এখানে 3 একটা চলে যাবে, এখানেও 3 আছে, ও সব জায়গা থেকে 3 কমন আছে, অতএব একটা করে 3 এলিমিনেট হয়ে যাবে। তাহলে যদি এখান থেকে এই 3টা, দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাই 3টা আউট যদি হয়ে যায় তাহলে কত হবে, দেখো এখানে 3 আর 3 গুণ করলে কত হবে 9, আর এখানে 4 আর 2 গুণ করলে কত হবে 8, আর এখানে 5 আর 2 গুণ করলে কত হবে 10। অর্থাৎ 9:8:10। ঠিক আছে? তোমরা অনেকে করতে পারো, স্যার এখানে যদি গুণ করে 3 3 কে 9 3 27 করতে পারো, সেই পরের স্টেপে আবার 27 করবে, আবার এখানে 4 2 8 3 24 করবে, এখানে 5 2 10 30 করবে, আবার থেকে 3 দিয়ে ভাগ করবে, দিয়ে সেই দেখবে এটাই আসবে। তাই আমি এখানে বলছি যে যত গুণ ভাগ এগুলো যত এড়িয়ে যাবে, যদি মানে করা যায়, নেহাত যেখানে করার কিছু নেই সেখানে তো অবশ্যই করতে হবে, কিন্তু যদি তোমরা এড়িয়ে যেতে পারো সেটা অনেক বেটার হবে। ঠিক আছে? চলো নেক্সট। যদি কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে যে স্যার এই জায়গাটায় অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে? পরবর্তীকালে যখন আবার ক্লাস করাবো তাহলে সেগুলো আবার বলে দিতে পারবো। দেখো a is to b লেখা আছে 2:3, তাহলে a is to b লেখা আছে 2:3। ঠিক আছে? এবং a is to c লেখা আছে 10:21, এবং a is to c লেখা আছে 10:21। তাহলে b is to c কত? তাহলে b is to c টা তোমাকে নির্ণয় করতে হবে।
তাহলে কত বি ইজ টু সি আমাকে নির্ণয় করতে হবে, এ ইজ টু বি দেওয়া আছে আর এ ইজ টু সি দেওয়া আছে, আমাকে নির্ণয় করতে হবে কি বি ইজ টু সি। তাহলে দেখো আমি এখান থেকে এ ইজ টু বি দেওয়া আছে, তাহলে এ ইজ টু বি টাকে আমরা কি লিখতে পারি, আমি বলেছিলাম যে এ ইজ টু বি ইকুয়াল টু কত লিখব আছে 2:3, আমরা এটাকে কি লিখতে পারি এ বাই বি আকার লিখতে পারি, আর এ বাই বি ইকুয়াল টু কত 2/3। আর এখান থেকে কি লিখতে পারি দেখো এ ইজ টু সি লেখা আছে কত 10:21, এটাকে আমরা এ বাই সি লিখতে পারি কত 10/21। দেখো এক্ষেত্রে এ বাই বি আর এখানেও এ বাই সি পেয়েছি, দেখো এখানে এর মান 2, এখানে এর মান 10। তোমরা চাইলে এখানটা বিপরীত মান দিয়ে গুণ করেও তোমরা এ ইজ টু বি ইজ টু সি নির্ণয় করতে পারো যদি একই মান হয়, অথবা তোমরা যদি ভাবে না করো তাহলে এটাকে উল্টে দেবো, হয় এটাকে উল্টাবে নাহলে এটাকে, যে কোনো একটাকে উল্টে দিবে। তাহলে উল্টিলে এটাকে যদি উল্টে দেই তাহলে সি বাই এ, তাহলে সি বাই এ হয়ে গেলে কি হবে 21/10। অর্থাৎ দেখো আমরা লবটাকে হরে নিয়ে গেলাম আর হরটাকে লবে নিয়ে গেলাম, ঠিক আছে। দেখো দুদিকেই কিন্তু করলাম, সমানের এপাশেও যা করলাম সমানের ওপাশেও তাই করলাম, অর্থাৎ উল্টে দিলাম। এবারে দেখো এবারে কি করব, এবারে আমরা গুণ করব। দেখো কি আছে এখানে এ বাই বি ইনটু এখানে কি আছে সি বাই এ। এটা কেন করলাম, শুধুমাত্র এই কাটাকাটি করার জন্য, ঠিক আছে, আর কিছু না। বা তোমরা চাইলে আগেরটাকে উল্টাতে পারো, তাহলে আগেরটাকে উল্টালে তোমরা ডাইরেক্ট একদম বি বাই সি পেয়ে যাবে, ঠিক আছে। ইনটু দেখো 2/3 ইনটু 21/10। দেখো এক্ষেত্রে কত এ কাটা গেল, আর এক্ষেত্রে দেখো 3 7 21 আর 2 দিয়ে 2 5 10, তাহলে কত হলো, তাহলে সি বাই বি ইকুয়াল টু কত হলো 7/5। দেখো এখানে কিন্তু সি বাই বি বেরিয়েছে, কিন্তু আমাকে চেয়েছে বি ইজ টু সি। এবার কেউ যদি এখান থেকে 7:5 হয়তো মানে যখন তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এখানে 7:5 দেওয়া থাকবে, আবার 5:7 দেওয়া থাকবে, তখন কিন্তু এই 7 আর 5 দেখেছো মানে পেয়ে গেছে বলে 7:5 করে দিবে, দিলে কিন্তু ভুলে যাবে। কিন্তু এখানে কি চেয়েছে, আগে আমাকে বি চেয়েছে পরে সি চেয়েছে, তাহলে যদি আমি বি ইজ টু সি করি তাহলে কত আসবে, অতএব বি ইজ টু যদি সি করি তাহলে উল্টে যাবে 5। আচ্ছা তাহলে তোমরা একটা স্টেপ করে নিতেই পারো, যদি অত অসুবিধা হয় তাহলে তোমরা কি করবে বি বাই সি করে নেবে। তাহলে সি বাই বি ছিল, আমি বললাম কি বি বাই সি, তাহলে কত হবে 5/7। অতএব বি ইজ টু সি কত হবে, অতএব বি ইজ টু সি বেরোবে কত 5:7, ঠিক আছে। এভাবে করতে পারো। আর যদি তোমরা এইটাকে পাল্টিয়ে দাও তাহলে কিন্তু আর তোমাদের ডাইরেক্ট বি বাই সি মনে হয় এসে যাবে, ঠিক আছে। আমি দেখে দিচ্ছি ওটা একটু করে, যদি ডাইরেক্ট আগেরটাই চেঞ্জ করে দাও মানে এইটা যদি চেঞ্জ করে দাও এটা যদি ঠিক রাখো তাহলে এখানে যদি তোমরা এটাকে যদি চেঞ্জ করে দাও এখান থেকে বি বাই এ করে দাও তাহলে এখানে কত আসবে 3/2। কেন উল্টে দিলাম, অর্থাৎ লবটা হরে নিয়ে গেলাম আর হরটা লবে নিয়ে গেলাম। এবার দেখো বি বাই এ ছিল এখানে ইনটু এখানে এ বাই সি ছিল ইকুয়াল টু এখানে আছে 3/2 ইনটু এখানে আছে কত 10/21। এবার দেখো এ কেটে গেল আর এখানে 2 5 10 আর 3 7 21, অর্থাৎ এখানে কি পেলে বি বাই সি পেয়ে গেলে, তাহলে বি বাই সি ইকুয়াল টু 5/7। অতএব বি ইজ টু সি কত পেলে 5:7। যেহেতু আমাকে আগে বি চেয়েছে পরে সি চেয়েছে তাই এটা যেহেতু পেয়ে গেছি, অতএব বি ইজ টু সি কত পেলে 5:7, ঠিক আছে। তোমরা এটা পাল্টালো করতে পারো, এটা পাল্টে করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা করবে, ঠিক আছে। চলো নেক্সট কি আছে 14 দেখি আছে x² + 4y² = 4y², x² + 4y² = 4xy হয়, তাহলে x is to y কত হয়, তাহলে x is to y কত। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে x² + 4y² = 4xy হয়, তাহলে x is to y আমাকে নির্ণয় করতে বলেছে, মানে x অনুপাত y সেটা কি হবে সেটা আমাকে
নির্ণয় করতে হবে। দেখো এই অঙ্কটা করতে গেলে একটু সামান্য ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? যদি ক্যালকুলেশন করি দেখো এক্ষেত্রে কি করতে হবে, দেখো এই যে এক্স স্কয়ার আমাকে এইখান থেকে কিন্তু এই এক্স ইজ টু ওয়াই অর্থাৎ আমাকে এইখান থেকে এইখানকে যেতে হবে, ঠিক আছে? এইখান থেকে ওইখানকে যেতে গেলে আমাকে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ একটু ভেঙে ভেঙে লিখতে হবে। যদি ভেঙে ভেঙে লিখে দেখো কিভাবে লেখা যাবে, তাহলে এক্স স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে 4xy, ঠিক আছে? এখান থেকে যদি করি তাহলে এক্স স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 4xy ইকুয়াল টু কি আসবে 0, কারণ সমানের পাশ থেকে এদিকে আসলে এখানে যেহেতু প্লাস ছিল তাহলে এদিকে মাইনাস হবে ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার যদি করি দেখো এক্স স্কয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 0। যারা ডাইরেক্ট জানো তারা ডাইরেক্ট এভাবে করতে পারো, স্টেপ জাম দিয়েও করতে পারো, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু যারা একদম বেসিক থেকে অর্থাৎ যাদের একটু অসুবিধা হয় তাদের জন্যই কিন্তু আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। দেখো এবারে এইখানটায় আমি দেখতে পাচ্ছি যে এক্স স্কয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কয়ার, মানে আমি যদি এইটাকে ভাঙি এক্স এর স্কয়ার লিখি মাইনাস এটা 4xy যেমন ছিল তেমন থাক, পরের স্টেপে ভাববো কি করে যায়। আর এখানটা কিন্তু 4y স্কয়ার কে আমরা লিখতে পারি কি 2y হোল স্কয়ার ইকুয়াল টু 0, মানে এই যে এক্স এর স্কয়ার মানে এক্স স্কয়ার, আবার এখানে যদি 2y এর হোল স্কয়ার দিলাম মানে দেখো 2 ইনটু 2 করলে 4 হয়, আর y ইনটু y করলে কি হয় y স্কয়ার, মানে এখানে যেরকম ছিল আমি সেটাই লিখলাম, আমি কিছু বাড়িয়ে লিখলাম না কিছু কমিয়েও লিখলাম না। এবারে এইটা কিন্তু এই যে x মাইনাস 4xy প্লাস 2y তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, এটা কিন্তু একটা সূত্র, কার সূত্র? এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হয় a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমরা কি এই ফর্মটায় এই অঙ্কটাকে নিয়ে আসতে পারবো? দেখো তাহলে আমি যখন এখানে a স্কয়ার এখানে পেয়ে গেছি x স্কয়ার, আর এখানে এটা 2y স্কয়ার এখানে সেটা পেয়ে গেছি কি b স্কয়ার, তাহলে এখন আমাকে কি এই 4xy টা নিয়ে আসতে হবে। দেখো যদি আমি নিয়ে চলে আসি নিয়ে আসতে পারি নাকি, দেখো x স্কয়ার মাইনাস 2, দেখো এখানে একটা 2 গুণ আছে তাহলে 2 ইনটু দেখো এখানে ছিল a, তাহলে a এর জায়গায় কত তোমরা না চাইলে এরকম লিখে নিতে পারো যে এখানে a ইকুয়াল টু আমরা x পেয়েছি আর b ইকুয়াল টু আমরা পেয়েছি এখানে 2y। এবার যেখানে a আর b এর জায়গায় সব মানগুলো আমরা বসিয়ে দেব, তাহলে যদি বসিয়ে দেই কি হবে এখানে 2 পেলাম, তাহলে দেখো তারপরে কি a এর মান কত x ইনটু b, b এর মান কত যে 2y প্লাস 2y এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেখো ভালো করে দেখো এখানে x স্কয়ার ছিল, দেখো এখানে মাইনাস মাইনাস ছিল, এখানে দেখো 2 আর 2 4 x আর y, দেখো এখানে 4xy চলে আসছে, আবার এখানে 2y হোল স্কয়ার ছিল এখানে 2y হোল স্কয়ারই আছে, ঠিক আছে? দেখো তাহলে এটা আমি কি বললাম, এটা তাহলে কি সূত্র x মাইনাস 2y এর হোল স্কয়ারের সূত্র। তাহলে এটা থেকে কি পেলাম, অতএব যদি সমাধান লিখি তাহলে x মাইনাস 2y এর হোল স্কয়ার ইকুয়াল টু কি পেলো 0। তাহলে কি পেলাম দেখো, তাহলে এবারে এটা কি পেয়ে গেলাম, তাহলে x মাইনাস 2y এর হোল স্কয়ার ইকুয়াল টু কত পেয়ে গেলাম 0, অর্থাৎ x মাইনাস 2y তার হোল স্কয়ার ইকুয়াল টু কত পেয়ে গেলাম 0। দেখো এবারে এটা কারণ ওই যে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, তাহলে এবারে এখানে যেহেতু স্কয়ার আছে এই পাশে চলে এলে কি যাবে রুট, কিন্তু যেহেতু এখানে স্কয়ার ছিল রুটে রুট হয়ে গেলে 0, রুট মানে কত 0, রুট আবার 0 মানে 0ই হয়, অর্থাৎ x মাইনাস 2y ইকুয়াল টু এখানে কি হয় রুট ওভার 0, কিন্তু যেহেতু রুট ওভার 0 হয় তাই এখানে আর রুট দেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এখানে তোমরা ডাইরেক্ট 0ই লিখে দাও। তাহলে দেখো x মাইনাস 2y ইকুয়াল টু কত পেয়ে গেলাম 0, তাহলে x ইকুয়াল টু কত পেয়ে যাব এই মাইনাস 2y এর সমান বসে গেলে কি যাবে প্লাস 2y। এবার দেখো আমাকে কি চেয়েছে, অ্যাকচুয়ালি আমাকে চেয়েছিল কি
x ইজ টু y চেয়েছিল, তাহলে x ইজ টু y চেয়েছিল। দেখো তাহলে দেখো এখানে শুধু আমরা কি করব, সমানের ওদিকে নিয়ে চলে গেছি। এবারে x টাকে এই y টাকে x এর নিচে নিয়ে আসবো, তাহলে x ডিভাইড বাই y নিয়ে আলে এখানে কত 2 ডিভাইড বাই কত হবে 1। ঠিক আছে, মানে 2 এর নিচে কিছু নেই, মানে কত আছে 1। অতএব x ইজ টু y মানে 2 ইজ টু 1। তাহলে x ইজ টু y কত পেলে, x ইজ টু 1 পেয়ে গেল কত 2 ইজ টু 1। তাহলে x ইজ টু y কত পেয়ে গেল 2 ইজ টু 1। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কিছু না, যদি কেউ এখানে এই সূত্র যদি না বুঝতে পারো, এখন দেখে একটু মনে রাখার চেষ্টা করো। আমি যখন বীজগণিতের পাঠ পড়াবো তখন এগুলো পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু আলোচনা করব। ঠিক আছে, চলো নেক্সট। ফিফটিন নাম্বার কি বলেছে, 1 by x is to 1 by y, 1 by x is to 1 by y is to 1 by z দেওয়া আছে কত 2 is to 3 is to 5। কত দেওয়া আছে 2 is to 3 is to 5, তাহলে x is to y is to z নির্ণয় কর। ঠিক আছে, দেখো এখানে কি দেওয়া আছে, x 1 by x is to 1 by y is to 1 by z ইকুয়াল টু কত দেওয়া আছে 2 is to 3 is to 5। বলে কি নির্ণয় করতে বলছে, x is to y is to z নির্ণয় করতে আমাকে বলেছে। দেখো এখানে কি দেওয়া আছে 1 by x is to 1 by y is to 1 by z ইকুয়াল টু কত দেওয়া আছে 2 is to 3 is to 5। ঠিক আছে, দেখো এগুলা কি আছে 1 by 1 by আছে। আমি যদি এই 1 by x টাকে আমরা যদি এখানে x লিখি তাহলে এখানে কি হয়ে যাবে 1 by 2 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানটা যদি আমরা x is to y is to z করি তাহলে এখানে হয়ে যাবে 1 by 2 is to 1 by 3 is to কি হয়ে যাবে 1 by 5। দেখো এইবারে এখান থেকে x is to y is to z আমি কি বলছিলাম, x is to y is to z কখনোই আমরা এই ভগ্নাংশ আকারে রাখতে পারবো না। তাহলে ভগ্নাংশটাকে এলিমিনেট করতে হবে। ভগ্নাংশটাকে এলিমিনেট করে ঠিক আগের পদ্ধতি আমি কি বলছিলাম, দত্তগুলো হরের যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা রাশিকে সেই হরগুলো দিয়ে গুণ করে দিলে হবে। তাহলে 1 by 2 ছিল, এখানে কি ছিল 2 2 3 আর 5, তাহলে 2 3 আর 5 is to 1 by 3 into 2 3 into 5 is to 1 by 5 into 2 3 into 5। ঠিক আছে, দেখো এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে 2 2 কেটে গেল, তাহলে 3 into 5 পড়ে রইল। is to এখানে 3 3 কেটে গেল, তাহলে কত পড়বে 2 into 5। is to এখানে 5 5 কেটে গেল, এখানে 2 into 3 পড়ে গেল। তো দেখো এখান থেকে আর কত কিছু কাটাকাটি যাবে, যাবে না। এখানে 5 ছিল, এখানে 5 ছিল কিন্তু এখানে নেই, আর এখানে 2 আছে কিন্তু এখানে নেই, আবার এখানে 3 আছে, এখানে 3 আছে, আবার এখানে নেই, তার মানে আর কিছু যাবে না। অর্থাৎ 5 3 15 15 is to 10 is to 6। So 15 is to 10 is to 6। ঠিক আছে, 15 is to 10 is to 6। নেক্সট, চলো 16 কি আছে, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি অনুপাত কত। কি দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 40 এবং বিয়োগফল দেওয়া আছে কত, বিয়োগফল দেওয়া আছে কত 4। তাহলে কি বলা আছে, সংখ্যা দুটির অনুপাত কত, তাই তো। তাহলে সংখ্যা দুটির অনুপাত কি চেয়েছে, সংখ্যা দুটির অনুপাত মানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 40 আর বিয়োগফল দেওয়া আছে 4। বলছে কি
দুটি সংখ্যা অনুপাত নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা এক্ষেত্রে যে যেভাবে করতে পারো, আমি মনে দুটা সংখ্যা ধরে নিতে পারি এক্স আর ওয়াই, দিয়ে তাদের যোগফল বিয়োগফল করে সমাধান করে করতে পারি। অথবা আচ্ছা আমি দুটো বলে দিচ্ছি, দেখো তাহলে ধরি দুটি সংখ্যা এক্স ও ওয়াই, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে 40। আরেকটা কি দেওয়া আছে, দেখো দুটি সংখ্যার বিয়োগফল, তাহলে বিয়োগফল এটা তোমরা 1 নম্বর দাগ দিতে পারো, তাহলে এটা হচ্ছে 1 নম্বর। আর দুটি সংখ্যার বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে 4। অনেকে বলতে পারো স্যার এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স মাইনাস না করে যদি ওয়াই মাইনাস এক্স করি তাও করতে পারো, ঠিক আছে, কারণ এখানে কোনটা বড় কোনটা ছোট সেখানে আমার মেনশন করা নেই। ঠিক আছে, তাহলে এটা করো, এটা করবো কত 2 নম্বর। তাহলে দেখো তোমরা এবারে 1 নম্বর ও 2 নম্বর সমাধান করে পাই লিখতে পারো। তাহলে লিখলে কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 40 আর নিচয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পেলাম 4। দেখো এখান থেকে সমাধান করো, দেখো এখানে আমি যোগ করলে পাবো কি, যোগ করলে দেখো এখানে লিখতে পারো যোগ করে পাই। ঠিক আছে, এখানে লিখতে পারো যোগ করে পাই, দেখো যোগ করলে এই ওয়াই ওয়াই কেটে যাবে। ঠিক আছে, এই ওয়াই ওয়াই কেটে যাবে আর এখানে কত হয়ে যাবে 2x। তাহলে 2x ইকুয়াল টু এখানে যোগ করলে কত হবে 44। তাহলে x ইকুয়াল টু কত হবে 44 ডিভাইড বাই 2 মানে কত হবে 22। তাহলে x এর মান কত পেলে, x এর মান পেয়ে গেলাম 22। এবার তুমি যদি x এর মান পেয়ে যাও তাহলে y এর মান পেয়ে যাবে। তাহলে ধরো এই 2 নম্বরে, তাহলে দেখো তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ থেকে পাই কি লিখবে, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে যে x এর মান কত 22, তাহলে 22 মাইনাস y ইকুয়াল টু কত হচ্ছে 4। তাহলে এই 22টা ওদিকে গেলে কি হয়ে যাবে, তাহলে মাইনাস y ইকুয়াল টু 4 মাইনাস 22, তাহলে মাইনাস y ইকুয়াল টু 22 থেকে 4 বিয়োগ করলে কত হয় মাইনাস 18। তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে y ইকুয়াল টু কত পেয়ে গেলে 18, অর্থাৎ x ইকুয়াল টু 22 আর y ইকুয়াল টু 18। ঠিক আছে, এবারে কি চেয়েছে দেখো সংখ্যা দুটির অনুপাত চেয়েছে, তাহলে অতএব দুটি সংখ্যার অনুপাত, তাহলে অনুপাত যদি চায় তাহলে অনুপাত দেখো, তাহলে এই অনুপাত কত বলেছে, দেখো কত পেয়েছি একটা 22 আর একটা কত পেয়েছি 18। দেখো এক্ষেত্রে কিন্তু বলে দেয়নি যে কোন সংখ্যাটা আগে লিখতে হবে, কিন্তু আমরা যেহেতু এক্সটাকে আগে ধরেছি তাই এক্স আগে লিখতে হবে। এখানে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 11:2 = 18, অর্থাৎ 11:9। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু কোনো মেনশন করে দেওয়া নেই, তাই তুমি যেটাকে আগে খুশি লিখতে পারো। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত চেয়েছে, ঠিক আছে, অ্যান্সারও সেভাবেই ঠিক দেওয়া থাকবে। এবারে নেক্সট অন্যভাবে করা যেতে পারে, অন্যভাবে কি, যেহেতু দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, তাই আমরা যখন বড় সংখ্যা বা ছোট সংখ্যা আমরা ধরে করতে পারি, তখন আমরা বড় সংখ্যা যখন বের করব যে দুটি সংখ্যার যোগফল, তাহলে বড় সংখ্যা আমরা লিখতে পারি। তাহলে বড় সংখ্যা ইকুয়াল টু আমরা কি লিখবো না, সংখ্যা দুটির এই যে যোগফল, যে দুটি সংখ্যা দেওয়া আছে তাহলে যোগফল প্লাস বিয়োগফল ডিভাইড বাই কত 2। তাহলে দেখো যোগফল কত দেওয়া ছিল, ওই যে যোগফল দেওয়া আছে 40 প্লাস বিয়োগফল কত দেওয়া আছে 4 ডিভাইড বাই 2, তাহলে 40 আর 44 ডিভাইড বাই 2 মানে কত হলো 22। আর ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যাটা কিভাবে পাবো, ছোট সংখ্যাটা কি, এই যোগফল থেকে বিয়োগফল মাইনাস করতে হবে, অর্থাৎ যোগফল মাইনাস বিয়োগফল, ঠিক আছে, ডিভাইড বাই কত 2। তাহলে এখানে কত আসবে, যোগফলটা কত পেয়েছিল 40 দেওয়া আছে, মাইনাস বিয়োগফল 4 ডিভাইড বাই 2, তাহলে কত হবে 40 থেকে 36 ডিভাইড বাই কত 2 মানে 18। অর্থাৎ দেখো সেই 22 আর 18 পেলাম, এই 22 আর 18 এর সে অনুপাত করলে 11:9 আসবে। তোমরা এভাবেও করতে পারো, আদারওয়াইজ তোমরা সেভাবে করতে পারো, যেভাবে মনে থাকবে। ঠিক আছে, যখন করবে তখন এত লেখালেখির দরকার নেই, শুধু শর্ট লিখলেই হবে। আমি যেহেতু বলে মানে সবার জন্য বলে দিচ্ছি, প্রথমবারে তাই জন্য আমি এভাবে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি।
হয়েছে। এবারে নেক্সট, সেভেন্টিন কি বলে দিবা আছে, দুটি সংখ্যার অনুপাত 5:6। তাহলে কি লেখা আছে, দুটি সংখ্যার অনুপাত 5:6। আর কি বলে দেওয়া আছে, এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত, এবং গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে কি দেওয়া আছে দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত, 5:6, আর গসাগু কত বলে দেওয়া আছে 7। বলছে কি দুটি সংখ্যার সমষ্টি কত। তাহলে দেখো আমরা দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, তাহলে আমরা দুটি সংখ্যাকে মনে করি সংখ্যা দুটি কত হবে, একটা 5x আর একটা 6x। তাহলে মনে করি সংখ্যা দুটি 5x, কারণ অনুপাত থাকলে আমরা কি ধরি, একটা x দিয়ে ধরি, অর্থাৎ 5x ও 6x। ঠিক আছে, দেখো এবারে কি বলে দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে, গসাগুটা কত দেওয়া আছে 7। তাহলে আমি এখন সংখ্যা দুটির গসাগু নির্ণয় করব। তাহলে সংখ্যা দুটির গসাগু, তাহলে গসাগু কেন, দেখো গসাগু কিন্তু অনেক পদ্ধতিতে নির্ণয় করা যায়। আমরা যখন গসাগু চ্যাপ্টার পড়বো তখন আরো ভালোভাবে সেখানে বলে দেবো। এখন এই অঙ্কটা করার জন্য গসাগুটা আমি দেখো কমন ফ্যাক্টরের মাধ্যমে, অর্থাৎ উৎপাদকের সাহায্যে আমি করতে পারি। ঠিক আছে, দেখো এখানে যদি 5x, 6x, মানে এই এই কমন ফ্যাক্টরের মাধ্যমে করলে আমাকে দেখতে হবে এখানে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেখানে যেটা 5x কে ভাগ যায় আর 6x কে ভাগ যাবে। তাহলে দেখো, এবং যেই সংখ্যাটা উভয় সংখ্যাকে ভাগ যাবে সেটাই হচ্ছে কি গসাগু। তো দেখো এখানে 5x এখানে 6x আছে, তোমরা বুঝতে পারছো এখানেও x আছে এখানেও x আছে। তাহলে আমি যদি x দিয়ে ভাগ করি তাহলে এই 5x কে x দিয়ে ভাগ যাবে আর 6x কে x দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা সরি x দিয়ে ভাগ করতে হবে। তাহলে x দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসবে কত 5 আর এখানে আসবে 6। দেখো আর তো কোনো ভাগ যাবে না, ঠিক আছে, কারণ এরা হচ্ছে পরস্পরের মৌলিক হয়ে যাচ্ছে, আর যাবে না। তাহলে এখানে কি হবে গসাগু, তাহলে গসাগুটা এখানে কত পেলাম, গসাগুটা পেলাম কত এখানে x। তাহলে দেখো তাহলে দুটো সংখ্যার গসাগু কত পেয়ে গেল x। দেখো আবার অঙ্কে এই গসাগুটাই বলে দিবা আছে কত 7, তখন এই x ইকুয়াল টু কত পেয়ে গেলাম 7। অতএব এই গসাগুটাই বলে দিবা আছে কি 7। অর্থাৎ এটা প্রশ্নানুসারে বা শর্তানুসারে তোমরা যা বলতে পারো, এই গসাগুটাই কত বলে দিবা আছে 7। এবারে বলছে কি, তাহলে আমি কি দুটি সংখ্যার সমষ্টি, তার মানে আমি 5x আর 6x গুণ 2 করে তার সঙ্গে আমরা সংখ্যা দুটির সমষ্টি। অতএব দুটি সংখ্যা আগে লিখো, তাহলে দুটি সংখ্যা আমরা কি কি পেলাম, অতএব দুটি সংখ্যা বা সংখ্যা দুটি যা বলতে পারো, তাহলে সংখ্যা দুটি সংখ্যা আমরা কি পেলাম, তাহলে 5 × 7 আর একটা কথা পেলাম 6 × 7, তার মানে একটা কথা পেলাম 35 আর একটা কথা পেলাম 42। তাহলে এদের কি চাইছে, এদের সমষ্টি, তাহলে সমষ্টি কত হবে, তাহলে এদের যদি আমরা সমষ্টি করি তাহলে দেখো 35 + 42, তাহলে কত হবে 5 2 7 4 3 7, অর্থাৎ সমষ্টি কত হলো 77। অর্থাৎ দুটি সংখ্যার সমষ্টি কত 77 হলো। এবারে অনেকে বলে স্যার এখানে যদি আমি x না ধরেই করি, যদি করি ডাইরেক্ট করতে, হ্যাঁ সেভাবে করতে পারো। তাহলে সেক্ষেত্রেও তোমরা এই মনে রাখবে, সেভাবে সেক্ষেত্রে কি করা যাবে, এই যে 5x আর এই 5 আর 6 ছিল, তাহলে এটাকে আমরা কি করব, তাহলে এখানে আমরা করতে পারি 5 + 6 ইনটু কত তাদের গসাগুটা। তাহলে কি হবে 5 আর 6 করলে কত হয় 6 5 11 গুণিত 7 ইকুয়াল টু কত হবে 77। এটা মনে হচ্ছে এক লাইনে, হ্যাঁ এক লাইনেই হয়ে যাবে যদি তোমরা এটা মনে রাখতে পারো। ঠিক আছে, কিন্তু আমি এটাও বলে দিলাম যদি কোনো কারণে ভুলে যাও তাহলে এটা বের করার পর
ওটা করতে পারো। কারণ শর্ট ট্রিক সবসময় সব জায়গাতে, হয়তো তুমি এখানে যোগ করতে, তুমি জানো এখানে যোগ করতে হবে, তুমি হয়তো এখানে গুণ করে দিলে, তাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এটা কিন্তু এইটারই একটা শর্ট প্রসেস, যে এখানে এক্স পেলাম, এটাও যদি আমরা 5x প্লাস 6x করতাম, এখান থেকে এক্স কমন চলে গেলে 5 প্লাস 6 হতো, দিলে সেইটাই অ্যাকচুয়ালি ওখানে করা হয়েছে। ঠিক আছে, আর কিছুই নয় হয়েছে। নেক্সট, যদি অঙ্কগুলো বুঝতে পারো বা কোথাও যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, এইটি কি বলছে, দুটি সংখ্যার অনুপাত লেখা আছে 3:4, লেখা আছে দুটি সংখ্যার অনুপাত লেখা আছে কত, 3:4। বলেছে কি সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে, আবার আরো দেওয়া আছে কি সংখ্যা দুটি লসাগু কত দেওয়া আছে 180, অর্থাৎ 180। বলছে কি হলে সংখ্যা দুটি কত, হলে সংখ্যা দুটি কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে 3:4, আর সংখ্যা দুটির লসাগুটা দেওয়া আছে কত 180। তাহলে বলছে কি যদি এইটা হয় তাহলে সংখ্যা দুটি কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো একটু আগে ঠিক একটা অঙ্ক করলাম, সেটা গসাগু দেওয়া ছিল, আর এটা কি দেওয়া আছে লসাগু। তাহলে দেখো আমরা আগে কি করব, দুটি সংখ্যা ধরি বা মনে করি যা করতে পারো, তাহলে ধরি সংখ্যা দুটি, ঠিক আছে, ধরি সংখ্যা দুটি 3x ও 4x। এবার দেখো আমরা কি বলছিলাম 3x আর 4x এর লসাগু, তাহলে 3x আর 4x এর লসাগু। গসাগুর বেলায় যেমন শুধু আমরা কমন সংখ্যাটাকে নেই, কিন্তু লসাগুর বেলায় কমন সংখ্যাটা নেব, তার সঙ্গে সঙ্গে যে আনকমন সংখ্যাগুলো আছে প্রত্যেকটারই গুণফল হবে কি লসাগু। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগের নিয়মে ঠিক x দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে পড়ে রইবে 3 আর এখানে পড়ে রইবে 4। এবার লসাগু আমি একটি বললাম, লসাগু মানে এলসিএম, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। তাহলে এখানে আমরা যদি এলসিএম বা লসাগু করি, তাহলে লসাগু হবে 3 গুণিত 4 গুণিত x, মানে কত হবে 12, 4 3 12 x। ঠিক আছে, 4 এর সঙ্গে 3 গুণ করলে 12, আর x এক্সট্রা x পড়ে যাবে। অতএব দেখো, অতএব এইটা দিয়ে আমরা লসাগু পেলাম, অর্থাৎ সংখ্যা দুটির লসাগু কত পেয়ে গেলাম 12x। ঠিক আছে, সরি এত দূরে লেখার দরকার নেই, কাছে 12x। অতএব দেখো এই লসাগুটা কত বলে দেওয়া আছে, লসাগুটা বলে দেওয়া আছে কত 180। অতএব 12x কত বলে দেওয়া আছে 180। ঠিক আছে, তাহলে x এখানে কত পাবে, তাহলে x 12 দিয়ে ভাগ করলে তাহলে 180/12, তাহলে কত হবে, এখান দিয়ে কাটাকে ভাগ করো, তাহলে এখানে 2 দিয়ে কাটাকাটি করতে পারো, তাহলে ডাইরেক্ট কাটাকাটি করতে পারো, 12 দিয়ে ভাগ দাও, 12 15 180, অথবা তোমরা কেটে কেটে 2 6 12, 2 লং 18 করতে পারো, আবার 2 দিয়ে 2 3 6, আবার 2 45 90, আবার 3 15 45। ঠিক আছে, ভাগটা যার যেমন সুবিধা হবে সে সমান করবে। তাহলে দেখো এখানে কত পেয়ে গেলাম 15। এখানে কি চেয়েছে সংখ্যা দুটি, অতএব সংখ্যা দুটি হলো দেখো এবারে কিছু নয়, তাহলে সংখ্যা দুটি কত হবে, একটা হবে 15 গুণিত 3, আর একটা কত হবে 4 গুণিত বা 15 গুণিত 4। ঠিক আছে, একই ভাবে লিখবে, তাহলে 15 গুণিত 4, তাহলে কত হবে, একটা হলো 45 আর একটা হলো কত 7। ঠিক আছে, একটা হলো 45 আর একটা হলো কত 7। ঠিক আছে, কিছুই নয়, লসাগুটা বের করলাম, লসাগু বের করলাম যে এইটা একটা কোশ্চেন অলরেডি লসাগু বলে দেওয়া ছিল, সেই লসাগুর সঙ্গে তুলনা করলাম, তুলনা করে এক্স এর মান পেলাম, এক্স এর মান যেটাই সেটা এখানে 3 আর একটা 4 এর সঙ্গে গুণ করলেই সেটা আমরা কি পেয়ে গেলাম, আমরা সংখ্যা দুটি যে চেয়েছিল সেই দুটি সংখ্যা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা হয়েছে। নেক্সট,
এটা অনেকে ডায়েট করতে পারো। ডায়েট করলে কি হবে, এই যে সংখ্যা দুটির গুণফল, এটা কি করতে পারো তোমরা অনেকে ডায়েট চাও, যে স্যার ডায়েট যদি করতে পারি, করতে পারো। তাহলে এটা কি, যে লসাগু, লসাগুটা কি হবে 180 ডিভাইড বাই এখানে কত হবে 3 গুণিত 4, অর্থাৎ কি x না ধরলে এই দুটি সংখ্যার গুণফল দিয়ে ভাগ করতে হবে, দিলে এটাই কত বেরাবে। এটাই অ্যাকচুয়ালি ওই আগের যে প্রসেসটা করলাম, এটাই অ্যাকচুয়ালি x এর মান। x এর মান বলতে ওই তোমাদের যে 3x 4x ধরি ওটাই ইমাজিন এখানে করা হয়, দিলে কত হবে, এখানে বেরায় কত 15। এবারে তার সঙ্গে কত গুণ করতে হবে আবার ঘুরে 3, মানে সেটা কত হবে 45। আবার এটার পরে তাহলে 180 ডিভাইড বাই 12 হচ্ছে যে দিয়ে গুণিত করতে হয় কত, গুণিত করতে হয় এক্ষেত্রে 4। তাহলে এটা আবার বেরাবে 15 গুণিত 4 ইকুয়াল টু 7। ঠিক আছে, তোমরা এভাবে মনে রাখতে পারো আর ওভাবেও করতে পারো। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, অঙ্কগুলো খুবই ভালো, প্রত্যেকটা এক্সামে এই অঙ্কগুলো আছে। ঠিক আছে, হয়তো তোমাদের খুবই সহজ বলে মনে হচ্ছে, যদিও সহজ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যদি যারা অঙ্ক যদি মানে তোমরা করো তাহলে তোমাদেরকে সহজ বলেই মনে হবে। ঠিক আছে, আর যদি না করো তাহলে মনে হবে অঙ্ক কঠিন। লেখা আছে দেখো এ একটি, আর যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেগুলা প্রত্যেকটা অঙ্কই বিগত কোনো বছরে কোনো না কোনো এক্সামে এসছে। ঠিক আছে, যে একটা অঙ্ক আমি করাচ্ছি না যেগুলা যে তোমাদের এক্সামে এসেনি, হয়তো আমি নিজের থেকেই করেছি। ঠিক আছে, লেখা আছে কি এ একটি ধনাত্মক সংখ্যা, দিলে লেখা আছে এখানে এ একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এ ইজ টু 27/64 ইকুয়াল টু কত দিবা আছে 3/4 ইজ টু a, 3/4 ইজ টু a, হলে এর মান কত, হলে এর মান কত। ঠিক আছে, দেখো এখানে বলে দিবাছে কি একটি ধনাত্মক সংখ্যা, প্রথমেই বলে দিবাছে, তার মানে এই যে এর মানটা যে আসবে সেটা আমরা কখনো নেগেটিভ মান গ্রহণ করতে পারবো না। তোমরা বলতে পারো স্যার এখানে কি নেগেটিভ মান আসবে, হ্যাঁ আসবে, কারণ অঙ্কটা করলে দেখতে পাবে এর একটা দ্বিঘাত সমীকরণ মান আসবে, সেই দ্বিঘাত সমীকরণে এর দুটা মান হয়, তাহলে দুটা মান হলে একটা পজিটিভ মান হয় আর একটা নেগেটিভ মান হয়, অর্থাৎ একটা ধনাত্মক মান হয় একটা ঋণাত্মক মান হয়। কিন্তু আমাকে যেহেতু বলে দিবা একটা শুধুমাত্র ধনাত্মক সংখ্যা নিতে হবে, অতএব ঋণাত্মক মানটাকে আমরা বর্ণনা করতে হবে, তার শুধুমাত্র আমরা কি ধনাত্মক মানটাই লিখব। দেখো তাহলে এখানে কি বলে দিবা আছে এ, আচ্ছা আমি আর তুলছি না, তাহলে এ যদি এটা দিবা আছে তাহলে এ ডিভাইড বাই কত দিবা আছে 27 ডিভাইড বাই কত দিবা আছে 64 ইকুয়াল টু এখানে কত দিবা আছে 3/4 ডিভাইড বাই কত দিবা আছে এ। দেখো আমি এখানে কিন্তু একটা মেন লাইন টেনেছি, কারণ এই এ ডিভাইড বাই পুরো সংখ্যাটা আবার 3/4 ডিভাইড বাই পুরো এ আছে, তাই এটা কিন্তু আমি মেন একটা লাইন টেনেছি। এবার আমরা কি করব, কোণাকোণে গুণ করব। তাহলে যদি কোণাকোণে গুণ করো তাহলে এখানে এ ইনটু এ একটা হবে, আর এটা কি হবে এখানে 3/4 থাকবে, আর এখানে 27/64 ছিল পুরো সংখ্যাটা, এর পাশে চলে গেলে কত হয়ে যাবে 27/64 হয়ে যাবে। কারণ কি আমি কিন্তু কিছুই করিনি, শুধু কোণাকোণি গুণ করেছি। ঠিক আছে, অর্থাৎ এই 27/64 আর এইটা গুণ, ঠিক আছে, আর এইটা গুণ করেছি। ঠিক আছে, আর কিছুই করিনি, তার কারণ এটা কিন্তু তোমরা জানো যে সমানের ওপাশে থাকলে এপাশে থাকলে আমরা কোণাকোণি গুণ করতে পারি, আমি শুধু সেইটাই করেছি আর কিছুই করিনি। তো দেখো এক্ষেত্রে এ ইন্টু এ মানে কি তোমরা সবাই জানো, তাহলে এ ইন্টু এ মানে মানে এ স্কয়ার, এটা কি করা হয় মানে এখানে এর মাথায় কি আছে এখানে 1 আছে, আবার এখানেও কি আছে 1, তাহলে এটাই কোন সময় কি হয় এই মাথায় যে পাওয়ারটা আছে এই পাওয়ারে 1 প্লাস 1 হয়ে যায়, যে কত হয়ে যায় এই 1 প্লাস 1 মানে 2, অর্থাৎ এটাই হয়ে যায় কি এটাই হয়ে যায় a স্কয়ার। ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি। এটা যখন তোমাদের পরবর্তীকালে অঙ্ক যখন প্রত্যেকটা ক্লাস করাবো, সূচক যখন করাবো, তখন এগুলো খুবই সহজ বলে মনে হবে। যদি ক্লাসগুলো কন্টিনিউ ধৈর্য ধরে করো, প্রত্যেকটা অঙ্ক খুবই সহজ বলে মনে হবে। ঠিক আছে, তার মানে দেখো তাহলে এখানে কি হবে, তাহলে a ইনটু a মানে কি হয়ে যাবে a স্কয়ার, তাহলে a ইনটু a মানে কি হয়ে যাবে a স্কয়ার ইকুয়াল টু, দেখো এখানে কি আছে কাটাকাটি করো, তাহলে যদি কাটাকাটি যায়
আচ্ছা, যদি না কাটাকাটি যায় তাহলে গুণ করে লিখতে পারো। আমি বলবো তোমাদের, যেহেতু এখানে স্কোয়ার আছে, এর পাশে রুট হবে, তাই তোমরা গুণ না করেও এমনি ভেঙে ভেঙে লিখতে পারো। কেউ যদি চাও তাহলে এখানে করবো 27 3 81 ডিভাইড বাই 64 আর 4 গুণ করলে 4 4 16 6 হাতে রইলো 1 4 6 24 কে 25 অর্থাৎ 256। তাহলে দেখো, তাহলে a ইকুয়াল এর মান কত পেলে, তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত পেলে 81 ডিভাইড বাই 256। তাহলে a এর মান কত পাবে, a ইকুয়াল টু দেখো এখানে আসবে কত প্লাস মাইনাস রুট অফ 80 ডিভাইড বাই 256। কিন্তু সমস্যা হলো এইখানে আমি বলছিলাম কি, এই যে a এর মানটা ধনাত্মক বলে দেওয়া আছে, যেহেতু ধনাত্মক বলে দেওয়া আছে তাই এই যে নেগেটিভ মান এটা আমার নেবার দরকার নেই। তাহলে এটা যদি না নেই তাহলে শুধুমাত্র একটা পজিটিভ, কারণ কি এই যে মাথায় স্কোয়ার ছিল বলে এখানে দুটো মান হয়। তো দেখো এখানে তোমরা জানো এইটাকে আমরা কি বলতে 81, 81 মানে কত 9 আর 9 81, ঠিক আছে। তোমরা এটা যদি না জানো এখন করো না, পরে আমি যখন এই বর্গমূল চ্যাপ্টার যখন হবে বীজগণিতে তখন আমি এটা সমস্ত কিছু ভেঙে ভেঙে বলে দেবো। আর এটা হচ্ছে যে 16 16 256 অর্থাৎ এটা 16। তাহলে অ্যানসারটা কত আসবে 9/16, ঠিক আছে। আর যদি তাও যদি আরো কারো বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এইখানে আমি আরো একটু ভেঙে তোমাদের সুবিধার্থে সহজ করে বলে দিচ্ছি। যদি ওভাবে যদি a ইকুয়াল টু এটা পেয়েছো, যে a ইকুয়াল টু এইটাই পেয়েছো, ধরো এই যে এখানে মানে a স্কয়ার ইকুয়াল টু কত ছিল, এখানে 3/4 ইনটু 27/81। তোমরা কি করবে তাহলে এখানে a ইকুয়াল টু কত পাবে, অর্থাৎ এখানে যে a ইকুয়াল টু পাবে সেটাকে কিভাবে লিখবে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত লিখবে, সরি a ইকুয়াল টু কত লিখবে, a ইকুয়াল টু রুট ওভার অফ এই ভিতরে পুরোটা হবে, ভিতরটা পুরো হলে কি হবে 3 একটা ছিল এখানে 3 আকারে। আর এই 27টাকে আমরা ভাঙতে পারি, 27টাকে ভাঙলে আমরা করতে পারি 3 গুণিত 3 গুণিত 3 অর্থাৎ 3 গুণিত 3 গুণিত 3 ডিভাইড বাই কত হবে, এখানে 4 একটা থাকলো। আর ওই 81 কে আমরা কত ভাঙতে পারি 9 9 81 বা 3 গুণিত 3 গুণিত 3 গুণিত করেও করতে পারো, 3 3 9 3 27 3 81। আবার এই 4টাকে আমি কোথায় ভেঙে লিখে দিচ্ছি, 4টাকে আমরা কি লিখতে পারি 2 গুণিত 2 আর 3, তাহলে 81টাকে আমি 3 দিয়ে ভেঙে ভেঙে লিখছি 3 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এবারে দেখো যখন আমাদের এই বর্গমূলের ভিতরে রুটের ভিতরে আমাদের যখন কোনো সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলো যখন রুট থেকে বাইরে বেরিয়ে আসবে তখন কি হবে জোড়া জোড়া থেকে একটা বেরিয়ে আসবে, অর্থাৎ দুটো থাকলে সেখান থেকে বাইরে আসবে কোটা একটা। তাহলে দুটো থাকলে কি, তাহলে এইখানে দুটো আছে তাহলে এখান থেকে একটা বেরাবে, অর্থাৎ এইখানে দুটো আছে আর এইখানে দুটো আছে, এটা কিন্তু উপরে, তাহলে এখানে একটা 3 এখানে একটা 3। আবার নিচে দেখো দুটো 2 আছে তাহলে এখান থেকে একটা 2 আসবে, এখানে দুটো 3 আছে একটা 3 আসবে, আবার এখানে দুটো 3 আছে এখানে একটা 3 আসবে। তাহলে দেখো এবারে গুণ করো 3 3 কে 9 ডিভাইড বাই 2 3 6 3 3 2 6 3 18 কত আসছে 18। ও সরি নিচে কত ছিল, নিচে 64 ছিল, আচ্ছা এটা আমি ভুল তুলছি 27/64 ছিল, ঠিক আছে ওই জন্য অ্যান্সারটা আসছে না, সরি। এখানে কত আসবে তাহলে 64, তার মানে 4টা ঠিক ছিল, তাহলে 64কে ভেঙে লিখো, তাহলে 64কে ভাঙলে আমরা কি লিখতে পারি 64কে 4 4 16 4 64, ঠিক আছে। তাহলে এটা ভেঙে লেখার দরকার নেই, তাহলে এখানে 4 লিখতে পারো বা 2 2 ভেঙে লিখতে পারো। তাহলে এখানে কত ছিল, এখানে লেখা ছিল তাহলে 4 ছিল, তাহলে এখানে 4 গুণিত 4 গুণিত 4 মানে 4 4 16 গুণিত 4 64। দেখো এখানে 4 4 16 4 64 আর এখানে 4 ছিল, তাহলে এখানে কত আসবে, তাহলে এই জায়গাটায় ভুল হয়েছে, তাহলে এইখানটা কত হবে, তাহলে 4 এখান থেকে দুটো 4 থেকে একটা 4 আর এখানে দুটো 4 থেকে কত আসবে একটা 4, তাহলে 4 4 কত হবে 16 অর্থাৎ 9/16 হচ্ছে যে অ্যানসার, ঠিক আছে। হচ্ছে নেক্সট, এগুলো আরো ক্লিয়ার হবে তোমরা যখন বীজগণিতের পার্ট হবে, ঠিক আছে, তখন আমি একদম ধরে ধরে ক্লাস করাবো, ঠিক আছে, সব বুঝতে পেরে যাবে।
21 এই সরি 20 তে কি বলছে একটা ঘড়ির ঘন্টার কাঁটা কি দেওয়া আছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা গতিবেগের অনুপাত কত দেওয়া আছে কি একটা ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা অনুপাত কত। আচ্ছা তোমরা জানো একটা ওয়াল ঘড়িতে কটা হচ্ছে যে কাঁটা থাকে 3টা কাঁটা ঠিক আছে। এটা একটা ঘড়ি যদি হয় তাহলে এখানে থাকে 1 2 এখানে কত 4 এখানে 5 থাকে এখানে 7 এখানে 8 এখানে 10 এখানে 11 ঠিক আছে। একটা ঘড়ি 3টা কাঁটা থাকে একটা থাকে ঘন্টার কাঁটা তারপর থাকে মিনিটের কাঁটা তারপরে কি থাকে তারপরে থাকে সেকেন্ডের কাঁটা। অর্থাৎ ঘন্টার কাঁটা হয় সবথেকে ছোট তারপরে মিনিটের কাঁটা হয় আর তারপরে হয় কি সেকেন্ডের কাঁটা অর্থাৎ মিনিটের কাঁটা মাঝারি আর সেকেন্ডের কাঁটা হয় সবচেয়ে বড়। তাহলে যদি 3টা কাঁটার মধ্যে ঘন্টার কাঁটা সবচেয়ে ছোট আর সেকেন্ডের কাঁটা সবচেয়ে বড় আর মিনিটের কাঁটা কি মাঝারি। অর্থাৎ এই যে ঘন্টার কাঁটা যখন এক ঘর যায় মানে এই 12 থেকে 1 কে যায় বা 1 থেকে 2 কে যায় যে কোনো যখন একটা ঘর যাবে সেটা কি ঘন্টার কাঁটা এক ঘর যাওয়ার অর্থ কি সে হচ্ছে যে 1 ঘন্টায় যায় সেটা কি যেহেতু আমাদের এখানে যে গতিবেগ চেয়েছে তাহলে ওই ঘন্টার কাঁটায় 1 ঘন্টায় ক ঘর যায় 1 ঘন্টায় 5 ঘর যায় ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় একটা ঘন্টার কাঁটা যায় 1 ঘন্টা কাটা যায় কত 5 ঘর। 5 ঘর কি করে দেখো যদি একটা 1 ঘন্টা হলে কি ধরো 12টা থেকে 1টা বাজছে তাহলে এই যে 12টা থেকে 1টার মধ্যে কটা ঘর থাকে 5টা ঘর। তাহলে এই যে এই 5টা ঘর যেতেই একটা ঘন্টার কাটাকে কতক্ষণ সময় লাগে 1 ঘন্টা। ঠিক মিনিটের কাঁটা সেখানে ক ঘর চলে যাচ্ছে অর্থাৎ মিনিটের কাঁটা সেখানে কিন্তু এই ধরো 12টা থেকে 1টা বাজলো তাহলে তাকে আবার ঘুরে কিন্তু 1 পাক সম্পূর্ণ করে আসতে হবে। তাহলে সেই যে 1 পাক সম্পূর্ণ করলো সেটা কিন্তু কত ঘর যাচ্ছে 60 ঘর। তাহলে একটা মিনিটের কাঁটা কত যাচ্ছে অর্থাৎ 1 ঘন্টায় মিনিটের কাঁটা যায় তাহলে 1 ঘন্টায় মিনিটের কাঁটা যায়। মিনিটের কাঁটা যায় কত 60 ঘর। বলছে কি তাহলে এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অনুপাত কত। তাহলে দেখো এবারে বের করো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা গতিবেগের অনুপাত। তাহলে ঘন্টার কাঁটা দেখো আমি যেহেতু গতিবেগ চেয়েছিল যেহেতু 1 ঘন্টা বের করে নিয়েছি তাহলে আমরা যখন কোনো গতিবেগ করি ঘন্টায় গতিবেগ করি ঠিক আছে। তোমরা জানো মোটরসাইকেল বা গাড়ি চালাও যে আমরা যখন গতিবেগ বলি কি বলি যে 1 ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টায় একটা বাইক কত কিলোমিটার বেগে যাচ্ছে বা কতটা দূরত্ব যাচ্ছে সেটা আমরা কি বলি সবসময় ঘন্টা হিসাব করি। তাহলে অতএব ঘন্টার কাঁটার অনুপাত আর অতএব ঘন্টার কাঁটা ইজ টু মিনিটের কাঁটা। তাহলে কত হবে ঘন্টার কাঁটা কত হচ্ছে 5 ঘর ইজ টু 60 ঘর। তাহলে কত হবে 1:12 অর্থাৎ 5 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 1:12। আচ্ছা এখানে একটা কথা বলি এখানে কিন্তু তোমাদের এখানটা দিবা হয়নি কিন্তু এখানে অপশন গুলো যদি দিবা থাকতো যদি এরকম অপশন গুলো দিবা থাকতো এখানে ঠিক এরকম একটা অপশন দিবা থাকে ঠিক আছে। যদি তোমাদের একটু অপশন গুলো তুলে দেই আমি যদি দেখাই এখানে এতে দিবা থাকবে 1 নম্বর 1:12 এখানে বি তে দিবা থাকবে 12:1 এখানে সি তে দিবা থাকবে 24:1 আর এখানে ডি তে দিবা থাকবে 1:24। অনেক সময় আমরা কি করি আমরা ভালো করে না দেখে না বুঝে এই 1:12 বা 12:1 এর মধ্যে যে কোনো একটা আমরা দাগ দিয়ে চলে আসি। কারণটা কি কারণ এখানে আমরা ভালো করে খেয়াল করি না যে কোনটা ঘন্টার কাঁটার আগে অনুপাত মানে আগে চেয়েছে না মিনিটের কাঁটা আগে চেয়েছে। যদি আগে ঘন্টার কাঁটা চায় তাহলে তুমি আগে ঘন্টার কাঁটাটাকে তোমাকে রাখতে হবে
আর যদি আগে মিনিট রেখাটা চায় তাহলে আগে মিনিট রেখাটা রাখবে। তাহলে এইটাই কিন্তু আমাদের, ধরো তুমি এরকম করে গেলে পরীক্ষার খাতায়, পরীক্ষাতে দেখো এখানে ঘন্টা কাটার জায়গায় আগে মিনিট রেখাটা দিয়ে দিচ্ছে, পরে ঘন্টা কাটা দিয়ে দিচ্ছে। তার মানে তুমি জানতে যে স্যার এখানে তো 1:12 হয় না, তখন কিন্তু ঘুরে যাবে, অর্থাৎ 12:1 হয়ে যাবে। অতএব এইগুলাই বলে যে অঙ্ক করার সময় আমরা সবাই করি, কিন্তু যখন পরীক্ষার খাতায় হয়তো একটু স্লাইড ঘুরে দিয়েছে, স্লাইড ঘুরে যাবে, তুমি জানো অঙ্কটা, তাও কিন্তু অঙ্কটা তোমরা ভুল করে চলে আসবে। ঠিক আছে? তাই অতএব একটু ভালো করে দেখে বুঝে শুনে অঙ্কটা করতে হবে। ঠিক আছে? আজ এই পর্যন্তই। তোমাদের যদি অবশ্যই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।